আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে। ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস প্রতিনিয়ত টক শো আয়োজন করে থাকে এবং সেখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়ে অতিথি হিসেবে আলোচক হিসেবে উপস্থাপন করেন। আজ ঠিক আমাদের সাথে অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন অনেক গুণী ব্যক্তিগণ। আমাদের যে টপিক আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানসম্মত শিক্ষা উন্নত জাতি গঠনের ভিত্তি। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আপনাকে আমাদের এই আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও অতিথি আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব এম মেহেদি হাসিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকেও ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন জনাব নাসির উদ্দিন, অ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা। আপনাকেও আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। যারা থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের আজকের এই টপিক নিয়ে যে কোনো প্রশ্ন আমাদের অতিথি বৃন্দদের কাছে আপনারা রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে। আবারও আমি শুরু করছি মানসম্মত শিক্ষা উন্নত জাতি গঠনের ভিত্তি এই আলোচনা নিয়ে। আজকের এই টকশোটি মূলত শিক্ষা কেন্দ্রিক টকশো। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিকভাবে কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে পারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথায় কি ঘাটতি রয়েছে, আমাদের অতিথি আলোচক বৃন্দদের থেকে আমরা সেই বিষয়গুলি জানার চেষ্টা করব। প্রথমেই আমি জনাব মহিউদ্দিন, প্রভাষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই, আমাদের যে আজকের টপিকের হেডলাইন আমরা দিয়েছি মানসম্মত শিক্ষা উন্নত জাতি গঠনের ভিত্তি। আসলে মানসম্মত শিক্ষা বলতে আমরা কি বুঝি, এই বিষয়টি আপনার কাছে আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে টপিকটি সেটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আপনি অবতারণা করেছেন। যে মানসম্মত শিক্ষার কথা বলছেন। মানসম্মত শিক্ষার প্রথমে আমি শিক্ষা নিয়ে একটু বলছি। শিক্ষাটা আসলে বলতে আমরা কি বুঝি? শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখি, আমরা জ্ঞান অর্জন করি, দক্ষতা অর্জন করি। অনেক কিছুর সাথে আমরা নতুন কিছুর সাথে আমরা পরিচিত হই। তো এই যে শিক্ষার যে প্রক্রিয়াটা সেটা আমাদের ঠিক ছোটবেলা আমরা যখন থেকে বুঝতে শিখি তখন থেকে শুরু হয় এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া যেটা আমাদের একেবারে আমৃত্যু চলমান থাকে। তো আমরা শিক্ষার একটা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা আছে, আমরা শিক্ষা গ্রহণের সময় বলতে আমরা মূলত ওই সময়টাকে বুঝে থাকি। তো সেই জায়গাটাতে বাংলাদেশে বর্তমানে যে শিক্ষার হার আছে এটি গত ১০ থেকে ১৫ বছর বা ৩০ বছর আগে যেই শিক্ষার হার ছিল তার থেকে এটি অনেক বেশি। কিন্তু শিক্ষার হার অনেক বেশি হওয়ার পরে যে বিষয়টি বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো আমরা কোয়ালিটি এডুকেশন বা মানসম্মত শিক্ষার দিকে আমরা যেতে পারছি কিনা। জাতিসংঘ যে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের কথা বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে, সেখানে যে ১৭টি সূচক আছে তার মধ্যে ৪ নাম্বারে বলা হচ্ছে মানসম্মত শিক্ষার কথা। মানসম্মত শিক্ষাটা হচ্ছে জাস্ট আমরা যে পড়াশোনাটা করছি সেই পড়াশোনাটা শুধু সনদ পাওয়ার জন্য হবে না। শুধু একটি রেজাল্টের জন্য নয় বা পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার জন্য নয়। যে এমন একটি শিক্ষা যেখানে একজন শিক্ষার্থী নতুন কিছু জানবে, সেই জিনিসটাকে সে তার ব্যক্তি জীবনে এপ্লাই করতে পারবে। সে তার প্রফেশনাল লাইফে এই বিষয়টাকে প্রয়োগ করার মাধ্যমে প্রফেশনাল এক্সেলেন্সি সে গেইন করতে পারবে। খুব যদি সুন্দর শিক্ষার বলছেন। ব্যাপারটা সমন্বিত শিক্ষা বা মানসম্মত শিক্ষা, যখন আমরা মানসম্মত শিক্ষাকে সমন্বিত শিক্ষার সাথে কম্পেয়ার করি, তাহলে সমন্বিত শিক্ষার মধ্যেও কিন্তু নৈতিক শিক্ষা, বিজ্ঞান, দক্ষতা বৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু এটার সাথে অন্তর্ভুক্ত করে। তার মানে সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ব্যাপারগুলো এখানে সবগুলো বিষয় আসবে। আপনি একজন প্রভাষক, আপনি আরো এই বিষয়গুলো ভালো জানবেন যে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তাদের যে প্রাইমারি লেভেল থেকে যে শিক্ষা কার্যক্রমগুলো শুরু হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমার মনে হয় যে অনেকটাই পার্থক্য রয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর বলেছেন। আপনার কাছে আমি আবার আসবো। আমাদের অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন জনাব মেহেদি হাসিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট। আপনার কাছে জানতে চাই যে সংবিধান আমাদেরকে শিক্ষার অধিকারের কথা সংবিধানে বলা আছে। সরকার আমাদেরকে
শিক্ষার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। সরকার যে শিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছে, সরকারের আরো কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা সত্যিকারের মানসম্মত একটা শিক্ষা ব্যবস্থা হিসেবে দাঁড়াবে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশেও গড়ে তুলবে, এই বিষয়ে আপনার কাছে সংবিধানের শিক্ষার অধিকারকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে তার আলোকে আপনার কাছে এই বিষয়টি জানতে চাই। জি, ধন্যবাদ হুসাইন আহমেদ জীবন এবং ভয়েস অফ হিউম্যানিটির আজকের এই আয়োজন। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নটি করলেন, আসলে আমাদের সংবিধানে শিক্ষা নিয়ে যে বিষয়টা বলা আছে, আমাদের যে মৌলিক অধিকার, সংবিধানের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার হিসেবে শিক্ষাকে মৌলিক অধিকার দেওয়া হয়নি। কিন্তু শিক্ষার আমাদের সংবিধানের ১৭ অনুচ্ছেদে শিক্ষাকে মৌলিক যে মূলনীতি যে আছে আমাদের সংবিধানের যে মূলনীতিগুলো আছে, সেই মূলনীতি হিসেবে শিক্ষাকে উপস্থাপন করা হয়েছে। তাতে যে বিষয়গুলা উল্লেখ করা হয়েছে যে একটা সর্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং আ যে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং অবৈতনিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। এই বিষয়গুলো এভাবে উল্লেখ করা হয়েছে। এগুলা আ এক প্রকার নির্দেশনামূলক একটা আ ব্যবস্থা যে রাষ্ট্র এই কাজগুলা করবে। অর্থাৎ আ শিক্ষা আ সর্বজনীন একটা শিক্ষার ব্যবস্থা করবে, অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে, বৈষম্যহীন শিক্ষার ব্যবস্থা করবে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। এভাবে রাষ্ট্র একটা মূলনীতি তৈরি করেছে। মূলনীতি হিসেবে সংবিধানে আমাদের উল্লেখ করা হয়েছে যে আমরা এই কাজগুলা করব। কিন্তু মৌলিক অধিকার হিসেবে থাকলে যেটা হইতো আরেকটু অ্যাড করি, এই যে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থাটা যেটা আপনি বললেন এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, কিন্তু আমরা যদি জি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি চিন্তা করি তাহলে আমরা দেখি যে এখানে কিন্তু প্রাইমারি লেভেলের শিক্ষা ক্যাটাগরি কিন্তু অনেক। একদিক থেকে দেখবেন আপনি প্রাইমারি শিক্ষার জন্য প্রাইমারি স্কুল, আবার কিন্ডার গার্ডেন, আবার ছোট ছোট দেখা যাচ্ছে যে কিন্ডার গার্ডেনের মতো ছোট ছোট মাদ্রাসা। এখানে এই যে সমন্বিত শিক্ষা বা এখানে যে বৈষম্যমূলক শিক্ষা, এখন কিন্তু এই ধারাবাহিকভাবে কিন্তু দেখা যায় যে পরবর্তী একটা স্টেপে কিন্তু কোনো না কোনো সেকশন থেকে উঠে আসা কারো না কারোর মধ্যে কিন্তু একটা একটা জায়গাতে গ্যাপ থেকে যায়। এখন সরকারের রাইট, কি রাইট। এমন কোনো পদক্ষেপ কি সরকার গ্রহণ করতে পারে যেন প্রাইমারি লেভেল থেকে এই যে সমন্বিত শিক্ষা, সেটা মাদ্রাসা হোক, কিন্ডার গার্ডেন হোক, প্রাইমারি স্কুল হোক, অথবা ছোট ছোট যেই অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গাতে হোক, এরকম একটি অবকাঠামো কি সরকার তৈরি করে দিলে যেখান থেকে প্রত্যেকটা গ্রাউন্ড থেকে একই রকম শিক্ষা নিয়ে পরবর্তী ধাপগুলোতে স্টুডেন্টরা অগ্রসর হবে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, এটা অবশ্যই করা উচিত এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থা ইতিপূর্বে আমরা এই ধরনের আলোচনা শুনেছি যে সমন্বিত শিক্ষা ব্যবস্থা হবে। কিন্তু আসলে বাস্তবায়নটা হয়নি সমন্বিত শিক্ষা ব্যবস্থার। আমরা যদি দেখি যে যারা আ আম প্রাইমারি লেভেলে যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা আপনি যদি বাস্তবে দেখেন যে এখানে শিক্ষার মানে হাতে গোনা কিছু প্রতিষ্ঠান হয়তো ভালো আছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলাতে মানসম্মত শিক্ষাটা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না। অভিভাবকদের সাথে কথা বললে এই বিষয়টা ক্লিয়ার হয়। তারা সবাই ছুটছে হচ্ছে আ প্রাইভেট স্কুল এবং ওই যে কিন্ডারগার্টেন টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে মানসম্মত শিক্ষার আশায় তারা ছুটছে। নিজের টাকা খরচ করে হলেও তারা সেই প্রতিষ্ঠানগুলোতে পড়াতে চাচ্ছে। আবার এইদিকে আরো আরো একটি আমাদের অন্য এখানে একটি বড় দিক আপনার কি মনে বাস্তবতা হয় যেটা আপনার কি এখানে মনে হয় যে প্রাইভেট স্কুলগুলোতে যারা অভিভাবকরা প্রাইভেট স্কুলগুলোতে ছোটাছুটি করছে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, এখানেও কি তারা সফল হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বা তারা কি এখানে এখানেও যেটা আমরা আশা করছি যে আমাদের স্টুডেন্টরা পঞ্চম শ্রেণী থেকেই চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তাদের যেই অবকাঠামো শিক্ষা ব্যবস্থা ঠিক এরকম হয়ে আমাদের স্টুডেন্টরা বা আমাদের বাচ্চারা উঠে আসবে, এটা কি আপনি মনে করেন এটা কি হচ্ছে বাংলাদেশের এটা প্রেক্ষাপটে? এটা বাংলাদেশের আ আ মানুষজন যারা এই মানসম্মত শিক্ষার আশায় যারা প্রাইভেট স্কুলেও যাচ্ছে, তারা সেখানেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না বলে আমি মনে করি। তো এ কারণে সরকারের উচিত যে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা করা। আমাদের শিক্ষার আরেকটি বাস্তবতা আরেকটি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে যে আমরা দেখি যে আমাদের এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় এগুলো প্রতিষ্ঠান থাকে মাদ্রাসা যেগুলো যা দেখা গেল হাফিজি মাদ্রাসা হেফজ করানো হয়, কোরআন হেফজ করানো হয় বা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে দেখা যাচ্ছে যে অনেক আশা নিয়ে অভিভাবকরা সেখানে ভর্তি করায়। কিন্তু সেখানে নির্দিষ্ট কিছু আ সিলেবাস শেষ করা হয়। দেখা যাচ্ছে যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দিয়ে তাকে তৈরি করা হচ্ছে।
অথচ তার পাশাপাশি যদি আধুনিক শিক্ষা থাকতো, কারিগরি শিক্ষা থাকতো, এই বিষয়গুলো যদি থাকতো, তাহলে সেটা একটা পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা হয়তো তৈরি হইতে পারতো। কিন্তু আমরা দুঃখজনকভাবে হলেও সত্য যে এই ধরনের জনাব ব্যবস্থা এখনো মেহেদী তৈরি হয়নি বাংলাদেশে। অ্যাডভোকেট জনাব বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর বলেছেন। আপনার কাছে আবার আসবো। আমি আমাদের আর এক অতিথি আলোচক আমাদের সাথে যুক্ত হয়েছেন, জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন, অ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা। আপনার কাছে জানতে চাই যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা বাজেট থাকে। আমরা দেখি যে, যদি আমি একটু আগেও বলেছিলাম যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এদের বড় একটা বাজেট কিন্তু শিক্ষাক্ষেত্রে থাকে। সেখানে গবেষণামূলক শিক্ষা শিক্ষা শুরু হয়, ওইখানে প্রাথমিক শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, ওইখানে অনেক গভর্নমেন্ট থেকে অনেক বরাদ্দ দেওয়া থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, এটার পার্থক্যটা কি, এবং একটি উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষা ও অর্থনীতির সম্পর্ক কি হতে পারে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। জনাব 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 নাসিরউদ্দিন, আপনার আপনার মাইক্রোফোনটি অন করুন। আপনার মাইক্রোফোনটি মনে হচ্ছে অফ আছে। ধন্যবাদ আপনাকে, উপস্থিত সমালোচক আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দেখছেন দূর দূরান্ত থেকে লাইভে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে বিষয়টা আমার কাছে জানতে চাইছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, আসলে আমরা উন্নত রাষ্ট্রটা কি, এটা দৃষ্টিকোণটা ভিন্ন জনের ভিন্ন দৃষ্টি হতে পারে। আমরা উন্নত রাষ্ট্র বলতে সে ফ্লাইওভার অথবা ব্রিজ এগুলোকে আমি মনে করি না। উন্নত রাষ্ট্র হলো এমন একটা রাষ্ট্র যেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত অবধি আমরা নিরাপত্তায় চলাচল করতে পারবো, আমাদের মানবিক মূল্যবোধ থাকবে, এবং আমরা পরস্পরকে শ্রদ্ধাবোধ থাকবে, এবং আমাদের অর্থনৈতিক নিরাপত্তা থাকবে। এরকম একটা রাষ্ট্রই হলো আমার মতে একটা উন্নত রাষ্ট্র। এখন আপনি বলছেন শিক্ষা, শিক্ষা কিভাবে অর্থনৈতিক ভিত মজবুত করে। অবশ্যই অর্থনৈতিক ভিত মজবুত করতে হলে শিক্ষা অনস্বীকার্য। যেমন একজন শিক্ষিত মানুষ পারে দক্ষতা অর্জন করতে গেলেই শিক্ষা লাগে, আর সেখানে আপনার শিক্ষা ছাড়া আপনার কোনো কিছু জানা এবং দক্ষতা অর্জন সম্ভব না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা 1971 সালে দেশ স্বাধীন হয়েছি। আমরা শিক্ষাকে অনেকভাবে উপস্থাপন করছি যে আমরা গুরুত্ব দিচ্ছি। আসলে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি সেটা নিয়ে প্রশ্ন সাপেক্ষ। একটা দেশ কতটুকু উন্নত সেটা আপনার জিডিপির উপরে নির্ভর করে। আজকে দেখেন, সিঙ্গাপুর 1965 সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়ার থেকে। সে সিঙ্গাপুরের জিডিপি হলো মাথাপিছু আয়, যেটা মাথাপিছু হলো 82,000 কোটি ডলার, আর আমাদের হলো 2800 ডলার। সে কত গ্যাপ! অথচ সিঙ্গাপুর স্বাধীনতার পর থেকে যেই সময়টা বাংলাদেশ পার করলো, অন্যদিকে যদি আমরা দেখি মালয়েশিয়া স্বাধীনতার পর থেকে যে সময়টা পার করলো, বা সিঙ্গাপুরের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এটা শুধু শিক্ষাক্ষেত্রে না, শিক্ষা, উন্নত চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সব ক্ষেত্রেই আমরা দেখি যে তারা আসলে সত্যিকার অর্থে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ থেকে। আপনার কাছে আমি আবার আসবো। আপনি খুব সুন্দর বলেছেন, শিক্ষার সাথে অর্থনীতির একটি বিষয় অবশ্যই থাকে, কারণ এখানে যত ইনভেস্ট করা হবে শিক্ষার মান তত বাড়বে। আমরা শিক্ষকদেরকে যত সুযোগ সুবিধা দিতে পারবো, তারাও এখানে তাদের মেধা শ্রম ইনভেস্ট করবে। আমাদের সন্তানদেরকে তারা খুব সুন্দর করে গড়ে তুলবে, পরবর্তী প্রজন্মকে তারা রেডি করবে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য। এটা আমি মনে করি যে আসলে আমাদের সরকারের এই ক্ষেত্রে আরো বরাদ্দ বাড়ানো উচিত, বাজেট বাড়ানো উচিত, এবং একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা সিস্টেমেটিক ওয়েতে যেন শিক্ষা ব্যবস্থাটা হয়, যেন সত্যিকার অর্থে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা পায়, এবং পরবর্তীতে যেন নিজেকে দক্ষ, যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
যারা দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানটি শুনছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই প্রসঙ্গ নিয়ে, আমাদের কাছে অলরেডি একটি প্রশ্ন আসছে, আমরা সেটির উত্তর অবশ্যই দিব। আমরা এর আগে আরেকটি বিষয়, আমি জনাব মহিউদ্দিন আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আপনি একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, বিসিএস ক্যাডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করেছেন। আপনার কাছে এই বিষয়টি জানার আমার নিজেরও কিউরিসিটি রয়েছে, এর সাথে সাথে দর্শকদেরও অনেক আকাঙ্ক্ষা আপনার থেকে এই প্রশ্নটা তারা জানতে চায় যে সত্যিকার অর্থে একটি সভ্য উন্নত জাতি গঠনে শিক্ষকের ভূমিকা কতটুকু। আমি এখানে দুটি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, একটি হচ্ছে সভ্য আর একটি হচ্ছে উন্নত। আমরা জানি যে আমরা সিভিলাইজড যুগে বসবাস করছি, আসলে এই যে আমরা কতটুকু সভ্য হতে পেরেছি আন্তর্জাতিকভাবে, সেটিও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আর উন্নতির বিষয়টাও যদি আমরা বলি, সেক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? শিক্ষা হচ্ছে জাতি গড়ার কারিগর। আমরা এই কথারই যতটুকু বলছি বা শিক্ষা জাতীয় মেরুদণ্ড, আমরা প্র্যাকটিক্যালি সেই জিনিসটা কতটুকু অ্যাপ্লাই করছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিক্ষার্থী একটা জাতির ভবিষ্যতে কি করবে, সে ডিপেন্ড করে ওই জাতির যে তরুণ সমাজ আছে, যারা ওই জাতিকে দীর্ঘদিন ধরে সার্ভ করবে, তারা নিজেকে কিভাবে তৈরি করছে। এবং সেই যে তারুণ্য যারা আছে, সেই তারুণ্যকে তৈরি করছে একজন শিক্ষক, শিক্ষক শ্রেণী। এই শিক্ষক শ্রেণী যারা একটা পুরো প্রজন্মকে তৈরি করবে, যারা জাতিকে সার্ভ করবে, সেই শিক্ষক শ্রেণীর পেছনে একটা রাষ্ট্রের, সরকারের কি কাজ আছে, একজন শিক্ষককে শিক্ষকের মতো করে একজন যোগ্য শিক্ষক তৈরি করতে সরকার কি ভূমিকা রাখছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমি বলি, সেখানে দেখা যাবে, এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের যে পরিমাণ গবেষণা করা দরকার, তার খুব একটা গবেষণা এখানে নেই। অথচ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রধান কাজ গবেষণা করা। সে অর্ধেক গবেষণা করবে, তারপর সে পড়াবে। এবং সেটি যদি আমি বিশ্ববিদ্যালয়ের নিচের পর্যায়ে আসি, তার একজন শিক্ষকের অন্যতম কাজ হলো তাকে পড়তে হবে। সে যদি না পড়ে, তাহলে তার শিক্ষার্থীকে সে দিতে পারবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, তাহলে সেখানে বিষয়টা ফুটে আসবে। আমাদের একটা সৃজনশীল পদ্ধতি শুরু হয়েছিল ২০১০ সালে, এবং সেটি গত ৩ বছর আগে সেটি বাতিল হয়ে নতুন একটি কারিকুলাম নিয়ে আসা হয়েছিল। দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই সৃজনশীল পদ্ধতি নিয়ে আসার পরে এটি কি ফলপ্রসূ হয়েছিল নাকি ব্যর্থ হয়েছিল, এই ব্যাপারে তেমন কোনো স্টাডি করা হয় নাই। শিক্ষকরা কি এটির সাথে অ্যাডজাস্ট করতে পেরেছিল নাকি পারে নাই? অর্থাৎ আমরা এই যে সৃজনশীল ক্যাবে একজন শিক্ষক পড়াবে, প্রায় 50-70% মিনিমাম টিচার বা 70% প্লাস টিচার হবে যারা সৃজনশীল বিষয়ের উপরে তাদেরকে ট্রেনিং ছিল না, কিন্তু তারা সৃজনশীল শিক্ষার্থীদেরকে পড়িয়েছে। এবং সেই অবস্থান থেকে এই ব্যাপারে কোন রকম গবেষণা ছাড়া আমরা আবার নতুন একটি কারিকুলামের দিকে আমরা এনগেজড হয়েছিলাম, সেটা পরবর্তীতে আবার ফিরে আসছে। তাহলে এখন আমি যদি শিক্ষার্থীদেরকে কিছু দিতে চাই, আমার শিক্ষককে তৈরি করতে হবে। শিক্ষককে প্রতিনিয়ত তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আপডেট করতে হবে। কারণ আমার এই শিক্ষকরা কতটুকু আপডেট হচ্ছে। আবার আমি যদি বলি একজন প্রাইমারি স্কুল, হাই স্কুল একজন টিচারের কথা, তাদের যে স্যালারি স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড অনুসারে তারা দেখা যায় একাডেমিক ক্ষেত্রে যেটুকু সময় দেওয়া দরকার, সেটুকু সময় তারা এখানে না দিয়ে অন্য জায়গায় কিভাবে তারা কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারে, যাতে করে তাদের পরিবার পরিচালনা করা সম্ভব হয়, সেদিকে তারা অ্যাটেনটিভ হচ্ছে। অর্থাৎ আমি এখানে বলতে চাই, যদি শিক্ষকদের উপরে ইনভেস্ট করা হয়, শিক্ষার মধ্যে ইনভেস্ট করা হয়, শিক্ষকদেরকে যদি কোয়ালিফাইড হিসেবে গড়ে তোলা হয়, তখন তারা জাতি নির্মাণে ভূমিকা রাখতে পারে। কারণ একজন শিক্ষার্থীর যে চিন্তা, চেতনা, সৃজনশীলতা, উদ্ভাবনী সবকিছু একজন শিক্ষক তৈরি করে। একজন শিক্ষার্থী কি করবে নাকি না করবে, সে সবকিছু ইনফ্লুয়েন্স হয় তার শিক্ষককে দেখে। সবসময় শিক্ষক ক্লাসে কি পড়াচ্ছেন এটি দেখে সে ইনফ্লুয়েন্স হয় না। শিক্ষক না বললেও সেই শিক্ষকের কাজ দেখে, কর্ম থেকে, তার গবেষণা দেখে অনেকভাবে একজন শিক্ষার্থী প্রভাবিত হতে পারে। তা আমরা সেইভাবে, যেটা আমরা বলছি শিক্ষা যাতে মেরুদণ্ড অথবা শিক্ষকরা জাতি তৈরির কারিগর, প্র্যাকটিক্যালি এই কথাগুলো সত্যিকার বাস্তবায়নের জন্য বা এগুলো মনে হতে পারে সত্যি, এরকম কোনো কাজ আসলে দৃশ্যত আমরা দেখতে পাই না। খুব খুব সুন্দর বলেছেন। আমি যদি আপনার সাথে আরো একটু অ্যাড করি, আমরা যদি আমি আগেও বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, সেখানে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগই কিন্তু উদ্ভাবনী বিষয় অথবা গবেষণামূলক বিষয়, এই বিষয়গুলোকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে বাজেটের একটা বিষয় থাকে,
আমার মনে হয় যে আমাদের সরকার এই ক্ষেত্রে আরো বেশি বাজেট বরাদ্দ দিবে এবং শিক্ষকদেরকে একটা ট্রেনিং এর মাধ্যমে আরো বেশি ডেভেলপ করবে। এটাই এখানে আমি আমার সরকার। আরো একটা বিষয় এড করতে চাই। বর্তমান বিষয় হচ্ছে এটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। যেমন আগে যে কম্পিটিশনটা ছিল দেশীয় পর্যায়ে, এখন কম্পিটিশন হচ্ছে গ্লোবাল পর্যায়ে হচ্ছে। গ্লোবালি আমাদেরকে কম্পিটিশন হচ্ছে। তো আমি একজন টিচারকে যখন বলবো, সেও কিন্তু গ্লোবালি একজন টিচারের যে কোয়ালিটি থাকা দরকার তার মধ্যে সেটি থাকা জরুরি। এখন বাংলাদেশে একজন টিচার, আমেরিকার কথা বলি বা বিশ্বের যত ডেভেলপ কান্ট্রির কথা বলি, ডেভেলপ কান্ট্রির বেসটা একজন অলরেডি বলেছেন, অ্যাডভোকেট নাসিরউদ্দিন, যে আমি এখানে বিল্ডিং অবকাঠামোর বেসিসে আমি বলবো না তার উন্নত কিনা, আমি এখানে শিক্ষায় তার উন্নত কিনা সেটার বেসিসে বলবো। আমরা ডেভেলপ কান্ট্রিগুলোর দিকে তাকালে দেখবো সেখানে তারা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়েছে। আমাদের বাংলাদেশে এটা একটা বড় ক্রাইসিসের ব্যাপার হচ্ছে, অনেক জায়গায় আমাদের ক্লাস 9, 10 বা 11, 12 এইসব পর্যায়ে আইসিটি চালু করা হয়েছে। গ্র্যাজুয়েশন লেভেল আইসিটি চালু করা হয়েছে। এখন আইসিটি যে চালু করা হয়েছে এটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট যতটুকু, তার থেকে বেশি একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তো দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট আছে, থিওরি পড়ানো হচ্ছে, বাট তাদেরকে কখনোই প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে না কিভাবে তারা কাজ করবে। তো এটা একটা বড় ধরনের একটা গ্যাপ, এবং শিক্ষকদেরকেও কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া ছাড়া, আইসিটি টিচার নিয়োগ দেওয়া ছাড়া দেখা যাচ্ছে যে আইসিটি কোর্সগুলো চালু করে দেওয়া হচ্ছে। এমন অনেকগুলো কোর্স চালু করে দেওয়া হচ্ছে, যেই কারণে দেখা যায় এখানে একটা এমন একটা অবস্থা তৈরি হচ্ছে, আমরা মানসম্মত শিক্ষা বা কোনো কিছু এখান থেকে পাই না। খুব সুন্দর বলেছেন জনাব মহিউদ্দিন, প্রভাষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আপনার এই বিষয়ের সাথে আমরা যেটা দেখলাম যে আসলে একটি সমন্বিত ব্যবস্থা দরকার, যেরকম ভাবে গভর্নমেন্টের এখানে বাজেট বরাদ্দ বেশি করা উচিত, এরকম একটা ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত, একটা অবকাঠামো তৈরি করা উচিত, যার মাধ্যমে শিক্ষকরাও নিজেদেরকে ডেভেলপ করবে এবং তার যে শিক্ষার্থী রয়েছে তাদেরকেও খুব সুন্দর বাংলাদেশের একজন যোগ্য নাগরিক হিসেবে, যোগ্য নেতৃত্বের লোক হিসেবে গড়ে তুলবে। এটাই আমরা সকলে প্রত্যাশা করি। আমি আবার ফিরে আসছি আমাদের অতিথি আলোচক এম মেহেদী হাসিন আপনার কাছে, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আপনার অনেক এক্সপিরিয়েন্স অবশ্যই আছে। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং, বুলিং ও হয়রানি, আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ র্যাগিং বা বুলিং এটি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে থাকে, সাধারণত স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে খুব বেশি একটা দেখা যায় না। এই বিষয়টাকে আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই যে এটার কারণ কি বা এটা কিভাবে প্রতিরোধ করা যায়। এখন অবশ্যই আগের থেকে অনেকটাই কম, তারপরেও আরো কিভাবে এটাকে কমানো যায় এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং, বুলিং বা হয়রানির যে বিষয়টা, এটা এক প্রকার দীর্ঘদিন থেকে চলে আসা একটা সিস্টেমের কারণে, বা এই শিক্ষার্থীদের যারা সিনিয়র শিক্ষার্থী থাকে তাদের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা, মানে এখন বিষয়টা এরকম হয় যে আমরা র্যাগিং এর শিকার হয়েছি বা বুলিং এর শিকার হয়েছি, তো আমরাও একটু মজা নেই। আসলে তারা মজার ছলে এই র্যাগিং বা বুলিংটা করে। কিন্তু আসলে এই র্যাগিং বুলিংটা মজার ছলে করতে গিয়ে এটা একজন নতুন শিক্ষার্থীর জন্য কত বড় একটা মানসিক চাপের তৈরি করে, মানসিক চাপ সৃষ্টি করে, এটা আসলে তারা বুঝতে পারে না সেই সময়। তো আমাদের এটা কমানোর জন্য যেটা করা উচিত, আসলে আ আ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটাতে অবশ্যই সচেতন থাকা উচিত, এবং আ আইনগত যে বিষয়টা আছে, আপনি জানেন যে ২০২৩ সালে একটা নীতিমালা তৈরি করা হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এবং বুলিং বন্ধ করার জন্য ২০২৩ সালে একটা নীতিমালা হয়েছিল। সেই নীতিমালায় বেশ কিছু সুপারিশ এসেছে, আ আ যে এই বিষয়গুলা করতে হবে। তো সেগুলোর মধ্যে এভাবেই এসেছিল যে কর্তৃপক্ষের আ সচেতনতা লাগবে। কর্তৃপক্ষ যদি আ সচেতন থাকে যে কোনো র্যাগিং বা বুলিং হচ্ছে কিনা, এবং র্যাগিং বা বুলিং এর অভিযোগ আসার পর সেটা যদি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়, যে আ যারা এটার সাথে জড়িত তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, তাদেরকে দেখা যাচ্ছে যে সাসপেনশন বা তাদেরকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট আছে। এই পানিশমেন্টের আওতায় যদি নিয়ে আসা সম্ভব হয়, দৃষ্টান্তমূলক কোনো কিছু করা সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে র্যাগিং, বুলিং এগুলো অনেকাংশে কমে আসবে, এবং একটা পর্যায়ে আমরা হয়তো র্যাগিং, বুলিং কে শূন্যের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। কিন্তু এটিও কিন্তু আমাদের, যে আমরা বলছি যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা, এটিও কিন্তু আমাদের মানসম্মত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যাচ্ছে যে অবশ্যই। অনেক শিক্ষার্থীদের জীবনের তার যেই উদ্দেশ্য বা যেই লক্ষ্য নিয়ে তারা যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসে, তাদের এই লক্ষ্য উদ্দেশ্যই কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়।
এই বিষয়গুলো আমাদেরকে মানসম্মত শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে হলে এই বিষয়গুলোকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। খুব সুন্দর বলেছেন জনাব অ্যাডভোকেট মেহেদী হাসিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আপনার কাছে আবার আসবো। আমি আসছি আমাদের অন্য আলোচক, অতিথি আলোচক অ্যাডভোকেট নাসির উদ্দিন, অ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা। আপনার কাছে আমি জানতে চাই যে দক্ষ মানব সম্পদ তৈরিতে মানসম্মত শিক্ষার গুরুত্ব কতটুকু? আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে আমরা যেই জেনজি যেই যুগটাকে বলি তাদের মধ্যে কিন্তু এক ধরনের প্রবণতা চলে আসছে যে লেখাপড়া যখন আমরা করব, অনেক লেখাপড়া করে আমাদের কি হবে। আমরা তো সামাজিক যেই প্রেক্ষাপটগুলো যেগুলোকে আমরা নেগেটিভলি দেখি, যে অনেকে দেখা যাচ্ছে যে অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা অনেক টাকা পয়সা কামাচ্ছে, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু খুবই কম। এই যে একটা চিন্তা বর্তমান জেনজিদের মধ্যে এসেছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে আমরা যে বলি যে শিক্ষার গুরুত্ব, আসলেই শিক্ষার গুরুত্বটা কতটুকু, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষ মানব সম্পদ এবং মানসম্মত শিক্ষা দুটা পরস্পর পরিপূরক একটা বিষয়। আপনি দক্ষ মানব সম্পদ যদি পেতে হয় অবশ্যই আপনার মানসম্মত শিক্ষা হতে হবে। এখন সে মানসম্মত শিক্ষাটা কি? সে মানসম্মত শিক্ষাটা আমি যেভাবে মূল্যায়ন করতে চাই সেটা হলো, আমরা এই যে ছাত্রছাত্রীদেরকে জিপিএ 5 এর পিছনেই দৌড়াই এবং আমাদের মূল লক্ষ্য থাকে হলো একটা সনদ অর্জন করা, ডিগ্রি অর্জন করা, অথচ আমরা কতটুকু শিখছি। এখানে আমি যে বিষয়টা বলতেছি, আমাদের মধ্যে 4টা সি থাকতে হবে। 1 নাম্বার সি হলো আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা জটিল জটিল বিষয় চিন্তা করার আমাদের একটা ক্ষমতা থাকতে হবে। তারপরে হলো আপনার আরেকটা বিষয় হলো কমিউনিকেশন। আমাদের কিভাবে আমাদের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাটা থাকবে, পারস্পরিক একটা স্টুডেন্টের সাথে শিক্ষকের সাথে কিরকম একটা যোগাযোগ সুসম্পর্ক থাকতে হবে, সেই বিষয়টা আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে। দেখা যায় যে আজকে শিক্ষকদের যে মূল্যায়নটা আমরা যেরকম অভিভাবকরা দিতে পারি না, ছাত্ররাও দিতে পারতেছে না। আজকে দেখবেন সরকারের ব্যবস্থায় এমপি হচ্ছে, হয়তো বিভিন্নভাবে আমরা তাকে ভোট দিয়ে এমপি বানাচ্ছি, কিন্তু তারা কতটুকু আমাদের শিক্ষকদের মূল্যায়ন করতেছে? তারা কিন্তু শিক্ষকদের মূল্যায়ন করতেছে না। এখন দেখা যায় যে আমাদের শিক্ষকদের বেতন কাঠামোটা খুবই কম। দ্বিতীয়ত হলো আপনার শিক্ষকেরা যে উপযুক্ত করে গঠন করা, যে ট্রেনিং এর মাধ্যমে, যেটা প্রভাষক বললেন যে একটা ভালো ছাত্র তৈরি করতে হলে ভালো একজন শিক্ষক লাগবে। যেমন আজকে এআই যুগ আসছে, ডিজিটাল যুগ আসছে, আমরা ডিজিটাল লিটারেসি কতটুকু অর্জন করতে পারছি অথবা শিক্ষকেরা কতটুকু অর্জন করতে পারছে, এই যে বিষয়গুলা আমরা দিতে পারতেছি না। তারপরে আসছে ক্রিয়েটিভিটি। আপনার সাথে যদি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে দক্ষ মানব সম্পদ আমরা তৈরি করতে যে আমাদের শিক্ষার প্রয়োজন, আমাদের মধ্যে যদি সত্যিকার অর্থে যদি আমাদের মধ্যে শিক্ষাটাই যদি না থাকে, অর্থাৎ একজন ছাত্রকে বা আমরা যদি তার মধ্যে যদি শিক্ষাটা দিতে না পারি, তাহলে কিন্তু সে সত্যিকার দক্ষ হিসেবে কিন্তু পরবর্তীতে গড়ে উঠতে পারবে না। অনেকেই এখানে দ্বিমত পোষণ করবেন যে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও লাইফে এস্টাবলিশ হওয়া যায়, সেট হওয়া যায়, কিন্তু এটা কিন্তু এক্সেপশন, ইন জেনারেল না। আমরা যদি ইন জেনারেল বলি তাহলে অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন দক্ষ হয়ে গড়ে ওঠে এবং ভবিষ্যৎ নেতৃত্ব দিতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে তারা যেন যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনার কাছে আবার আসবো। আপনিও খুব সুন্দর উপস্থাপন করেছেন যে দক্ষ মানব সম্পদ তৈরি করতে অবশ্যই শিক্ষা প্রয়োজন এবং শিক্ষা ছাড়া কখনোই কোনোভাবেই দক্ষ মানব সম্পদ সত্যিকার অর্থে গড়ে তোলা সম্ভব নয়। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মহিউদ্দিন,
আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রভাষক, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা। আমাদের সাথে রয়েছেন জনাব মেহেদী হাসিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অতিথি আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন, অ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা। আপনাদের সবাইকে আবারও আমাদের ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, এবং দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকেও আবার ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এবার আসবো আমাদের প্রভাষক জনাব মহিউদ্দিন, আপনার কাছে। আমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা একটু নেটওয়ার্ক ইস্যুতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তীতে আসবো জনাব মহিউদ্দিন আপনার কাছে। আমরা এখন আসছি আমাদের অন্য আরেকজন অতিথি, অ্যাডভোকেট মেহেদী হাসিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গঠনে আইনের ভূমিকা কি। আমরা দেখি যে অনেকেই অনেক প্রশ্ন করতে পারে যে শিক্ষা ব্যবস্থা আবার দুর্নীতিগ্রস্ত হয় কিভাবে। বিভিন্ন নিয়োগ থেকে শুরু করে, বিভিন্ন কমিটি থেকে শুরু করে, এরপরে এইখানে আপনার যোগ্য যেই শিক্ষকরা রয়েছেন তাদেরকে পেছনে রাখা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি। কিন্তু একটি যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে একজন ছাত্রকে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে প্রথম থেকে শিক্ষার মাধ্যমে যদি তাদেরকে আমরা দুর্নীতির মধ্যে নিয়ে আসি, এটি কিন্তু একটি ভয়ঙ্কর অবস্থা। এখন এই জায়গা থেকে আমাদের কিভাবে উত্তরণের উপায় বা কিভাবে আমরা নিজেদেরকে বের হতে পারি, এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ হুসেন আহমেদ জীবন। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন আমাদের দেশের প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই তাহলে শিক্ষা ক্ষেত্রে অবশ্যই এই দুর্নীতি বন্ধ করতে হবে। তো দুর্নীতির যে বিষয়গুলো আপনি বললেন যে হ্যাঁ, আমাদের শিক্ষক নিয়োগে দুর্নীতি আছে, আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে আমরা যে শিক্ষার্থীদের পরীক্ষা নেই বা পরীক্ষা হয় সেই পরীক্ষায় দুর্নীতি আছে, প্রশ্ন ফাঁস হয়, কিংবা দেখা যাচ্ছে যে চাকরির যে পরীক্ষা হয় সেই চাকরির পরীক্ষায় আপনার হচ্ছে প্রশ্ন ফাঁস বা প্রক্সি দেওয়ার যে বিষয়গুলো থাকে বা ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশের যে একটা বিষয় থাকে, যে এই সবগুলোই দুর্নীতির মধ্যে অন্তর্ভুক্ত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং ডিভাইস পার্টি ইত্যাদি সবকিছুই দুর্নীতির মধ্যে অন্তর্ভুক্ত। তো যদি আমরা এগুলো বন্ধ করতে চাই তাহলে আইনের যথাযথ প্রয়োগটা নিশ্চিত করতে হবে। যদি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায় তাহলে এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি অবশ্যই বন্ধ করা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের শুধু আইনের প্রয়োগের পাশাপাশি শিক্ষক যারা জড়িত আছেন বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের নৈতিকভাবে আরো একটু নৈতিকতা সম্পন্ন হতে হবে, যাতে এই ধরনের বিষয় না ঘটে। দেখা যাচ্ছে যে আইনের প্রয়োগটা সবসময় হয়তো ওইভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি ইন্টারনালি সবাই চেষ্টা করে। দেখা গেল যে একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা বা প্রশ্ন বলে দেয়া যে শিক্ষককে টার্গেট করে নেওয়া হলো একটা কমিটির মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগটা মূলত যেটা হয়, এমনিতে অন্যান্য শিক্ষক নিয়োগ, স্কুল কলেজের শিক্ষক নিয়োগ, এই বিষয়গুলা এনটিআরসি এর মাধ্যমে হয়। সেটাতে হয়তো প্রশ্ন ফাঁস করাটা এটা একটু একেবারে সহজও নয়। করলে সেটা হয়তো মিডিয়াতে চলে আসে বা কর্তৃপক্ষের ইয়েতে চলে আসে, সোশ্যাল মিডিয়ায় চলে আসে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগটা হয় সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগটা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি জানেন যে যেভাবে হয়, যে দেখা গেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়, করার পর সেই বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা একাডেমিক ভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকে মূলত তাদের মধ্য থেকেই নেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় যে যে প্রথম ছিল তাকে না নিয়ে কোনো অবস্থানেই ছিল না, দশম কিংবা তারও পরে কোনো মেধা তালিকাতেই ছিল না, এরকম প্রার্থীকেও নেওয়া হয়। কিসের ভিত্তিতে? এখানে যে একটা জোরালো পরীক্ষা হয় সেটাও না, একটা নামে মাত্র একটা পরীক্ষার ফর্মালিটিস করা হয়, কিন্তু দেখা গেল ইন্টারনালি নিয়োগটা হয়ে যায়। তো সে কতটুকু দক্ষ এবং শিক্ষার্থীদেরকে পড়াতে পারবে কিনা এই বিষয়গুলো কিন্তু কোনোভাবে ওইভাবে যাচাই করা হয় না আমরা যতটুকু দেখি। শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে নিয়োগ থেকে শুরু করে প্রশ্ন ফাঁস হওয়া সহ আরো যে
বিভিন্ন ধরনের যেই সিস্টেম যেটার প্রতি অনেক অংশে আমরা দেখি যে সরকারের গুরুত্ব কম থাকে, যেমন কোচিং সেন্টার থেকে শুরু করে এই যে এক্সট্রা কিছু কাজকর্ম যেটা স্টুডেন্টদের অনেক সময় অনেক ক্ষেত্রে উপকার করলেও তার পাশাপাশি দেখা যাচ্ছে তাদের ক্ষতির একটি কারণ হতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময়। এই বিষয়গুলো কিন্তু জি সরকারের নজরদারিতে আনা উচিত। অর্থাৎ আমরা যে মানসম্মত শিক্ষার কথা বলছি, মানসম্মত শিক্ষাটা কিন্তু একটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে। এটা একটি পার্ট নিয়ে কিন্তু এটা এটা আসলে সম্ভব না। অনেকগুলো বিষয়কে যদি আমরা একসাথে করি, তারপরেই কিন্তু আমরা একটা সমন্বিত অথবা মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেখতে পাবো। আপনি খুব সুন্দর জি সুন্দর বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর উপস্থাপন করার জন্য। আবার আপনার কাছে আমি আসবো। দর্শক তো আমরা দেওয়ার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনারা আপনাদের এই আমাদের যে আজকের আলোচনা মানসম্মত ও জাতি গঠনের ভিত্তি, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি আমাদের পেজ থেকে ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস থেকে আমাদেরকে প্রশ্ন করুন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে। এবার আমি আমাদের অতিথি আলোচক জনাব নাসিরউদ্দিন, অ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা, আপনার কাছে আসছি। আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের যেই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা শেষ করার পরেও কিন্তু আমরা দেখি যে চাকরির ক্ষেত্রে বা চাকরির যে প্রতিযোগিতা, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা অনেকেই এগিয়ে থাকতে পারে না। তাহলে এর দাঁড়ায় একজন শিক্ষার্থী, সে 12 বছর, 13 বছর, 14 বছর কি পড়াশোনা করলো, পরবর্তীতে তার যেই কর্মজীবন শুরু হবে, এই কর্মজীবনে যাওয়ার আগেই সে বড় একটা ধাক্কা খেয়ে যায় এইখানে, এবং তখন সে চিন্তা করে সত্যিকার অর্থে আমি যে 10 বছর বা 12 বছর করলাম, আসলে আমি কি পেলাম। তাহলে এত পড়াশোনা করার পরে যদি তার এই উপলব্ধিটা আসে, তাহলে আসলে গভর্নমেন্ট বা আমাদের system বা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের আমাদের এই শিক্ষার্থীদেরকে কি দিল, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। যে শিক্ষিত বেকারত্ব যে সমস্যাটা, এই সমস্যাটা কি ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন বা কি ধরনের শিক্ষা ব্যবস্থা আনলে এই সমস্যার সমাধান হবে। জনাব নাসিরউদ্দিন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলছেন যে বেকারত্ব, শিক্ষিত বেকারত্ব, আমাদের 47% ডিগ্রিধারী বেকার বেকার রাস্তায় ঘুরে। কেন ঘুরে? কারণ তারা শুধু সনদ অর্জন করছে, মুখস্থ শিক্ষা অর্জন করছে, এবং আমাদের কারিকুলামই সেইভাবে গঠিত। আমাদের যে উন্নত বিশ্বে দেখবেন আপনি, প্রথম অবস্থায় যে শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুলে এক ধরনের, তারপরে মধ্যম স্তরে আরেক ধরনের, এবং শেষ পর্যায়ে তাদেরকে একটা ইন্টারমিডিয়েট ব্যবস্থা থাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আলাদা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত তাদেরকে লেখাপড়ার পাশাপাশি ইন্টারমিডিয়েট সুযোগ দেওয়া হয়। আর শিক্ষা ব্যবস্থায় কারিগরিকে প্রাধান্য দেয়। যেমন একটা দেশে মিনিমাম 40% লোক থাকার কথা, থাকার প্রয়োজন। আমরা সবাই কিন্তু চাই ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু কারিগর বানাবো এটা আমরা চিন্তা করি না। যেমন আমরা পদ্মা সেতু বানাইছি, পদ্মা সেতু বানাইতে গিয়ে যে ইঞ্জিনিয়ার, কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়ার না, আসছিল বিদেশ থেকে আমাদেরকে আনতে হচ্ছে। এইখানে আমরা দক্ষ ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আবার দক্ষ কারিগর বানাইতে হবে, আবার ডাক্তারও বানাইতে হবে। কিন্তু আমাদের যে সবার যে চিন্তা ভাবনা শুধু ডাক্তার হওয়া অথবা খালি সনদ অর্জন করা, এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি অবশ্যই জানেন যে চীনের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ওরা কিন্তু প্রাইমারি শিক্ষা ব্যবস্থা থেকেই ওদের যে শিক্ষার্থী তাদেরকে এমনভাবে গড়ে তোলে যে পড়াশোনার পাশাপাশি ওরা নিজেরাই কিন্তু তখন নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশে যেরকম আমরা দেখি যে একটা স্কুলের 5ম শ্রেণীর একটি শিক্ষার্থী, 4র্থ শ্রেণীর শিক্ষার্থী, তাকে গালে তুলে খাওয়াই দিতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, তার তার জন্য কাজের লোক রেখে তার কাপড় পরিষ্কার করতে হয়। এই জায়গাটা কিন্তু আমি দেখলাম যে চীনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। আমি দেখলাম যে ওরা নিজেদের বাচ্চারা নিজেদেরকে এমনভাবে তৈরি করে যেন তাদের পরবর্তীতে তারা যেখানেই যাক না কেন তারা তারা যেন অ্যাডজাস্ট হতে পারে। কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু একটি ভিন্ন অবস্থান দেখি 5ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে খুব আদর যত্ন করে আমরা বড় করে তুলি, কিন্তু পরবর্তীতে তাদের যে ডিমান্ড, যে চাহিদা, যে অ্যাডজাস্টেবল, এই ক্ষেত্রে কিন্তু তারা সমস্যা ফেস করে।
এখন এই জায়গাগুলো আমাদের দেখা উচিত যে একটি বাচ্চাকে প্রথম থেকে আমরা এমনভাবে গড়ে তুলবো, শিক্ষার পাশাপাশি তার দক্ষতা বৃদ্ধি, যোগ্যতা বৃদ্ধি, কমিউনিকেশন স্কিল, এই বিষয়গুলো নিয়ে যেন তারা পরবর্তীতে যে কোনো জায়গায় অ্যাডাপ্ট হতে পারে। আমার মনে হয় এটি আপনি বলতে চেয়েছেন এবং খুব সুন্দর বলেছেন। আরো কিছু অ্যাড করতে চান কিনা জনাব নাসিরউদ্দিন? এটা অবশ্যই আমাদের বাচ্চাদেরকে ছোট কাল থেকে আমরা ওইভাবে নিজে যাতে দক্ষ হয়ে উঠে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো অভিভাবক হিসাবে। কিন্তু আমরা খাইতে যখন চাই বাচ্চাকে মুখে তুলে খাওয়াই, এবং কি ক্লাস 8 ক্লাস 9-এর ছাত্রছাত্রীদেরকেও আমরা নিজের হাতে খাওয়াই, পিতামাতা খাওয়াই দেয়। এই যে তাদেরকে ওই সময় নির্ভরশীল করে রাখা, তাদেরকে সম্পূর্ণভাবে চলার যে দৃষ্টিভঙ্গি, এইটুকু আমরা গড়ে তুলতে পারি না। পরবর্তী সময় তারা এটা বিভিন্ন জায়গায় দেশের বাহিরে অথবা পড়াশোনা করতে গিয়ে যখন অন্য কোথাও যায়, তখন কিন্তু তারা এই অ্যাডজাস্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো ফেস করে। এই সমস্যাগুলো এটার ক্ষেত্রে দেখবেন বিগত সময়ে একটা বিষয়, ওই যে ডিম ভাজা, তারপরে বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা অনেক হাস্যরসও দেখছি, কিন্তু এটা একটা উদ্দেশ্য ছিল তাদেরকে নিজেরটা নিজে তৈরি করে খাওয়া, বা কিন্তু আমরা হাস্যরস করে অথবা সাধারণ শিক্ষা এর পরবর্তীতে কিন্তু অনেকটা সময় থাকে। একজন শিক্ষার্থী যদি সকাল 10টা থেকে যদি তার শিক্ষা কার্যক্রম শুরু হয় বিকেল 4টা পর্যন্ত সাধারণত আমাদের দেশে, তাহলে এই সময়ের ভিতরে কিন্তু এই কারিগরি শিক্ষার প্রতি তাদেরকে যত্ন নেওয়া, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য তাদেরকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া, এইগুলো কিন্তু সম্ভব। সাধারণ পড়াশোনার পাশাপাশিও কিন্তু এগুলো সম্ভব। আমার মনে হয় যে এই কার্যকরী পদক্ষেপগুলো সরকার গ্রহণ করবে এবং আমাদের আলোচনা যারা শুনছেন দেখছেন, আপনারাও আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাদেরকে দিবেন এবং আপনারা আপনাদের অবস্থান থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, সচেতন হবেন, মানুষকে সচেতন করবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আবার জনাব নাসিরউদ্দিন, আমি আপনার কাছে আবার আসব। আমাদের একটি প্রশ্ন রয়েছে, আমরা এই প্রশ্নটির উত্তর দিব। জনাব অ্যাডভোকেট এম মেহেদী হাসিন, আপনি আশা করি একটি প্রশ্নের উত্তর দিবেন। আমাদের এখানে একটি প্রশ্ন আসছে, প্রশ্নটি করছেন আমাদের কাছে একটি প্রশ্ন আসছে, আমরা প্রশ্নের উত্তর দিবেন আমাদের আলোচক অতিথি মেহেদী হাসিন। প্রশ্নটি করছেন শাহাদাত হুসাইন, পিএইচডি, শিক্ষা অধ্যয়নরত, মালয়েশিয়া। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দুইটি প্রধান ধারায় বিভক্ত, একটি হলো মাদ্রাসা শিক্ষা আর একটি হলো সাধারণ শিক্ষা। উনি প্রশ্নটি যেটি করেছেন, মাদ্রাসা শিক্ষার এই কাঠামো কি দেশের কর্মক্ষেত্রে বা সামাজিক অবদানে একই মাত্রায় ভূমিকা রাখতে পারছে, এবং এই দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য কি, এবং কেন সামাজিকভাবে মাদ্রাসা শিক্ষার প্রতি এত বিতর্ক তৈরি হচ্ছে? জনাব মেহেদী হাসিন, অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে সমন্বিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রাসা শিক্ষা আর সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় করা যাবে কিনা বা সমন্বিত হচ্ছে কিনা, এবং একটি বিতর্ক কেন থেকেই যায় মাদ্রাসা শিক্ষার প্রতি, এই বিষয়টি উনি জানতে চেয়েছেন। জি, ধন্যবাদ। দেখুন, মূল দুইটা ধারা, যে একটা হলো সাধারণ শিক্ষা ব্যবস্থা, একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে আবার কয়েকটি ভাগ আছে। যেমন একটা হলো আলিয়া যেটাকে বলে, অর্থাৎ এটা ওই যে দাখিল আলিম, ফাজিল, কামিল, এই শিক্ষা ব্যবস্থা, এই প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত। সরকারের একটা বেতনের একটা অংশ সরকার সেখানে দেয়, অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা অনেক কিছুই তারা পায়। এমপিও আর কি, যেটা মান্থলি পেমেন্ট অর্ডার, এই সুযোগ সুবিধাগুলো পায়। তো তারা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা আলিয়া শিক্ষা ব্যবস্থা আর কি, তো এই আলিয়াতে দেখা যাচ্ছে যে জেনারেল শিক্ষা ব্যবস্থার অনেক কিছুই এটাতে ঢুকে পড়েছে। যেমন এখানে বাংলা, ইংরেজি, বিজ্ঞান সবকিছু এখানে পড়ানো হয়। অর্থাৎ এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে আলিয়া সিস্টেমটা, যেটা আলিয়া শিক্ষা ব্যবস্থা, এটাতে মোটামুটি জেনারেলের সাথে সমন্বয় করা হয়েছে, এবং কারিগরির দিকটা একটু ঘাটতি আছে, পরবর্তীতে হয়তো এটা ইনক্লুড করা যেতে পারে, কিন্তু মোটামুটি জেনারেল এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা সমন্বয় করা হয়েছে। কিন্তু অন্যান্য যে আরো মাদ্রাসার মধ্যে আরো যে শিক্ষা ব্যবস্থা আছে, যেমন কওমি একটা শিক্ষা ব্যবস্থা, তো এই কওমি শিক্ষা ব্যবস্থাটা, এটাতে জেনারেলের কোনো কিছু নাই। দেখা যাচ্ছে যে
বাংলা, ইংরেজি বা বিজ্ঞান এই বিষয়গুলা এখানে গুরুত্ব পায় না, সেভাবে পড়ানো হয় না। হয়তো এখন কিছু বেসিক সেখানে শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ বাংলা, ইংরেজির ২-৩ ক্লাস পর্যন্ত একটু বেসিক শিক্ষা দেওয়া হয়। এরপরে শুধু মাদ্রাসা লাইনের যে পড়াশোনা, কুরআন হাদিস এই বিষয়গুলা নিয়ে, কুরআন হাদিস, আরবি এই বিষয়গুলা নিয়ে পড়ানো হয়। আরেকটা ব্যবস্থা আছে, সেটা হলো শুধুমাত্র হেফজ শিক্ষা প্রতিষ্ঠান যারা, অর্থাৎ কুরআন মুখস্থ করানো হয়, এই শিক্ষা ব্যবস্থা একটা শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ মাদ্রাসা লাইনে ৩-৪টি শিক্ষা ব্যবস্থা আ এখানে প্রচলিত আছে আমাদের দেশে। তো আমরা যদি দেখি যে আলিয়া শিক্ষা ব্যবস্থাটা মোটামুটি আ আপনি আপনি সাধারণ কি শিক্ষা আপনি কি ব্যবস্থার সাথে সমন্বয় করা আছে। করেন জনাব মেহেদী হাসান, আপনি কি এটা মনে করেন যে সাধারণত আমরা যেই শিক্ষা ব্যবস্থার কথাটা আপনি বললেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রাইমারি স্টেজের শিক্ষা ব্যবস্থা, যেমন হেফজখানার শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসার প্রথম দিকের যে ইবতেদায়ী যে পড়াশোনা সেটিকে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন প্রাইমারি লেভেলের স্কুলের সাথে। এখন আপনার কাছে কি এটা মনে হয় যে প্রাইমারি শিক্ষা সেটা সে মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করুক, স্কুল থেকে শিক্ষা গ্রহণ করুক, এবং যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করুক, যেহেতু প্রাইমারি শিক্ষা তার ফিউচারকে ইন্ডিকেট করছে না যে ফিউচারে সে কি বড় ধরনের মাওলানা হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি ডক্টর হবে, সেটা কিন্তু তার প্রাইমারি স্টেজের যে পড়াশোনা সেটা কিন্তু তাকে তার ফিউচারটাকে ইন্ডিকেট করে না সাধারণত। সেক্ষেত্রে এখানে কি একটা সমন্বিত ফ্রেমওয়ার্ক আনা যায় কিনা, যে মাদ্রাসা শিক্ষার মধ্যেও আমাদের নৈতিক শিক্ষার সাথে সাথে বিজ্ঞান থাকবে, এখানে দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি শিক্ষা থাকবে, অন্যদিক থেকে যারা জেনারেল শিক্ষায় অর্থাৎ কিন্ডারগার্টেনে পড়াশোনা করে অথবা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানেও এই নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ শিক্ষা এই বিষয়গুলো যদি থাকে একটা লেভেল পর্যন্ত, সেটা প্রাইমারি হতে পারে, মাধ্যমিক হতে পারে। পরবর্তীতে যদি আমরা বলি, যেখানে আমাদের তর্কটা শুরু হয় যে একজন ডক্টর হবে, তাহলে তার তো অবশ্যই সায়েন্স নিয়ে পড়ে ডক্টরের দিকে তাকে যেতে হবে, এটা স্বাভাবিক। তাহলে মাদ্রাসার ক্ষেত্রে এই বিতর্ক কেন আসবে? একজন মাওলানা হবে, তাহলে তার তো প্রাইমারি স্টেজের যে পড়াশোনা ছিল, মাধ্যমিক স্তরের যে পড়াশোনা ছিল, দেশকে জানা, আধুনিক শিক্ষা গ্রহণ করা, দক্ষতা বৃদ্ধির শিক্ষা গ্রহণ করা, পরবর্তীতে তো তাকে কোরআন অথবা হাদিসের উপর স্পেশালাইজড হতে হবে। সেক্ষেত্রে সে তার পড়াশোনাটা যদি ওইভাবে এগিয়ে নিয়ে যায়, তাহলে তো আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, এখানে সমস্যা থাকার কথা না। এক্ষেত্রে আপনি আর কি অ্যাড করতে চান জনাব মেহেদী হাসান? জি, অবশ্যই আপনি যেটা বলেছেন প্রাইমারি লেভেলে যে সমন্বিত শিক্ষা ব্যবস্থা, এটা অবশ্যই করা যেতে পারে। যে একটা আ নির্দিষ্ট বিষয়, বেশ কিছু নির্দিষ্ট বিষয় সবাই একই ধরনের বিষয় শিখলো। নৈতিক যে বিষয়টা, আমাদের দেশে তো নৈতিক শিক্ষাটার বড় অভাব। দেখা যাচ্ছে যে আমরা নৈতিক শিক্ষা সেভাবে গ্রহণ করি না। হয়তো দেখা গেল যে মোটামুটি অনেক সময় অনেক কথা বলা থাকে, কিন্তু বাস্তবে নৈতিকতাটা আমরা ওইভাবে তৈরি করতে পারি না। তো এই নৈতিক শিক্ষাটা এটা সমন্বিতভাবে সবার কাছে মানে সব আ যে যে লাইনেই যাক না কেন, এই সমন্বিত ব্যবস্থা থাকলে দেখা যাচ্ছে যে নৈতিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা ইত্যাদি বিষয়, বা এই যে আমাদের বিদেশি শিক্ষা যেটা, বিদেশি ভাষা শিক্ষা যেটা, অর্থাৎ ইংরেজিকে আমরা দ্বিতীয় ভাষা হিসেবে আমরা যেটা গ্রহণ করি, এই বিষয়গুলো সমন্বিতভাবে অবশ্যই প্রাইমারি লেভেলে করা যায়। যদি এমন সম্ভব হয় যে মোটামুটি আরো প্রাইমারি লেভেল না, শুধু মাধ্যমিক লেভেল পর্যন্ত সমন্বিত করা যায়, তাহলে অবশ্যই এটা ভালো হয়। সেই সাথে এগুলোর পাশাপাশি আমি মনে করি যে কারিগরি শিক্ষাটাকেও এটার সাথে যুক্ত করা যায়। অর্থাৎ যদি একটা স্টুডেন্ট ক্লাস 5 পাস করার পর আর যদি পড়াশোনার দিকে অগ্রসর হতে না পারে কোনো কারণে, তাহলে সে যেন এমন কিছু কারিগরি শিক্ষা নিয়ে বের হতে পারে, যাতে করে সে ওই কারিগরি শিক্ষা দিয়ে তার জীবন পরিচালনা করতে পারে। তাহলে এটা যদি করা সম্ভব হয়, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে ওই শিক্ষার্থীটা যেটা ঝরে পড়ে গেল, কোনো কারণে ঝরে পড়ে গেল, আমাদের দেশে তো ঝরে পড়ে যাওয়া শিক্ষার্থীর হার অনেক বেশি। তো যারা ঝরে পড়ে গেল, আমরা চেষ্টা করব ঝরে পড়ার হার যাতে কমে আসে এবং শূন্যের পর্যায়ে চলে যায়। এটা সরকারের চেষ্টা করতে হবে। তো তারপরে যদি কেউ ঝরে যায়, তাহলে যেন তার জীবন জীবিকাটা নির্বাহ করতে পারে। এরকম একটা আমরা যেন ওই কারিগরি শিক্ষাকে সমন্বিত শিক্ষার মাধ্যমে এভাবে কারিগরি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এই সবকিছু মিলে একটা সমন্বিত ব্যবস্থা করতে পারি, যাতে এতে করে আমাদের বেকারত্ব সমস্যাটা তৈরি হবে না, বা এটা দূর হবে। পয়েন্ট আপনি নিয়ে আসছেন, এই যে ভাষা শিক্ষার যে বিষয়টি, সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি, আমাদের কিন্তু বাংলার পাশাপাশি আমাদেরকে ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটার গুরুত্ব আরও বেশি দেওয়া উচিত। কিন্তু আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে আমাদের দেশের অনার্স, মাস্টার্স, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা অনার্স মাস্টার্স পাশ করার পরেও তাদের যে ল্যাঙ্গুয়েজ যে উইকনেস সেটি কিন্তু থেকে যায়।
এই 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 জায়গাটা কেন? আপনি দেখবেন যে একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করার পরেও তার যে কমিউনিকেশন স্কিল যেটা যেভাবে দরকার ছিল, বাংলা ভাষা হোক সেটা ইংরেজি ভাষা হোক, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা অনেকটা দুর্বলতা দেখি। একটি স্টুডেন্ট সে 12 বছর 14 বছর পড়াশোনা করে কি শিখলো, যে পরবর্তীতে তার একটি প্রেজেন্টেশন হোক, কমিউনিকেশন হোক, এই জায়গাগুলোতে কেন তাদের দুর্বলতা থেকে যায়, এই বিষয়টিও আপনি খুব সংক্ষেপে বলবেন এবং এটার উত্তরণের উপায়টা কি হতে পারে? জি, ধন্যবাদ। এখানে আমার যেটা মনে হয় যে আপনি যেটা বললেন যে 12 বছর ধরে ইংরেজি পড়ার পরে আমরা একটা প্রেজেন্টেশন দিতে পারি না। খুবই বাস্তব একটা কথা। তো এটা এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় যে সরকারের উচিত একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা এবং কিছু সুপারিশমালা তৈরি করা এবং এই সুপারিশমালার আলোকে এগুলো বাস্তবায়ন করা। দেখা যাচ্ছে যে আমরা যেটা করি, আমরা এখনো দেখি যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, অর্থাৎ এইচএসসি পাশের পর, তো দেখি যে তারা ভোকাবুলারি মুখস্থ করে এবং ভোকাবুলারির জন্য আলাদা বই পাওয়া যায়। তো এই ভোকাবুলারি মুখস্থ করে একদম মুখস্থ মানে আহ, দেখে দেখে সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করে, যেটা ব্রেনের ওপর চাপ ফেলে নিশ্চয়ই। তো এইটা সিস্টেমটা যদি এটা না করে আমরা যদি এভাবে যাই, যে দেখা যাচ্ছে যে একটা ন্যাচারাল পদ্ধতি, যে আপনার হচ্ছে বেশি বেশি করে নভেল পড়ানো এবং বেশি বেশি করে নিউজ পেপার পড়ানো, এইভাবে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে যে ভোকাবুলারিটা এমনিতেই ডেভেলপ হয়ে যাবে। ভোকাবুলারি ডেভেলপ হয়ে গেলে তখন কথা বলাটা ইজি হয়ে যাবে। তো এভাবে না করে আমরা যাই মুখস্থর দিকে, যে পরীক্ষায় আসবে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, ভোকাবুলারি মুখস্থ করো। এই সিস্টেমগুলো থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে। স্বাভাবিক প্রক্রিয়ায় যেটা এটা শিক্ষাটা ভিতরে ঢুকে যায় এভাবে করতে হবে। এবং কমিউনিকেশন যেটা, যে একজনের কথোপকথনটা বাড়াইতে হবে। কনভারসেশন না করলে আসলে ইংরেজি শিক্ষা বা অন্য যে কোনো ভাষা শিক্ষা কনভারসেশন না করলে আসলে সম্ভব না। দেখা যাচ্ছে যে আহ, ইংরেজির কথা যদি আমরা বলি, যে দেশের মাতৃভাষা ইংরেজি, ওই দেশের একজন অশিক্ষিত মানুষও ইংরেজি বলতে পারার কারণ কি? তারা ওইভাবে ছোটবেলা থেকে শিখে আসতেছে বা আমরা যেমন আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের কিন্তু আলাদা করে শিখতে হয় না কথা বলার জন্য। আমরা ছোটবেলা থেকে ওই পাশাপাশি সবাই কথা শুনে শুনে আমরা বলতে পারি, অথবা অথবা কথা বলতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে আমরা বলতে পারি। তো এভাবে একটা স্বাভাবিক সিস্টেমে নিয়ে আসতে হবে, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে এটা অবশ্যই এটা ডেভেলপ হবে। এবং যেটা বললাম যে সরকারের উচিত একটা বিশেষজ্ঞ টিম তৈরি করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। কি আপনার সাথে আরো একটু অ্যাড করি, যেমন ইংরেজি যে ক্লাসগুলো আমাদের মাধ্যমিক স্কুলগুলোতে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেগুলো হয়ে থাকে, এই জায়গাগুলোতে যদি ইংরেজি ক্লাসটা ডিরেক্ট, যদি টিচার প্রতিদিন ইংরেজি ক্লাস, যদি ইংরেজি বোঝানো, কথা বলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস যদি ফুল ইংলিশ মিডিয়ামে নেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু এই কথা শুনতে শুনতে, কথা বলতে বলতে আমাদের যে শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু একটা ডেভেলপমেন্ট ভাষার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে আসতে পারে। চলে এই আসছে। বিষয়টিও কিন্তু জি। গভর্নমেন্ট চিন্তা ভাবনা করে দেখতে পারে। ইভেন আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা জানি যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। এই বিষয়গুলোর প্রতি আরো বাধ্যতামূলক করা উচিত, যে এখানে প্র্যাকটিস করা, এখানে আসা, এটার সাথে সংশ্লিষ্ট হয়ে নিজেদেরকে গড়ে তোলা, এই বিষয়গুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সরকারিভাবেও যদি এই বিষয়টাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এই উইকনেসটিও কাটিয়ে ওঠা সম্ভব। জনাব মেহেদী জি। হাসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন, আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। আমাদের আরেকটি প্রশ্ন জনাব শাহাদাত হোসেন করেছেন, দুটি প্রশ্ন করেছেন উনি। আরেকটি প্রশ্ন উনি জানতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা বলতে আমরা যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা, উন্নত দেশগুলোর যে শিক্ষা ব্যবস্থা, সেটিকে হয়তো উনি বোঝাতে চেয়েছেন, যে এই দুটি শিক্ষা ব্যবস্থার মধ্যে কতটুকু সামঞ্জস্য রয়েছে এবং বাংলাদেশের জন্য এটি চ্যালেঞ্জ কিনা যে আন্তর্জাতিক মানের যেই পড়াশোনা সেটিকে বাংলাদেশ থেকে প্রোভাইড করা, উনি এটি জানতে চেয়েছেন। জনাব নাসিরউদ্দিন, আপনার কাছে এটি জানতে চাই। এটা অবশ্যই চ্যালেঞ্জ। এটা আমাদের যে বাজেট, সরকারের যে বাজেট, শিক্ষাকে গুরুত্ব না দেওয়া, যেটা আপনার ইউনেস্কোর পরামর্শ হলো বাংলাদেশে 6% শিক্ষা খাতে বাজেট দেওয়ার জন্য, কিন্তু আমরা দেই 1.39%, যে পুরো বাজেটের মাত্র 2%ও না। এত স্বল্প বাজেটে একটা জাতিকে উন্নত শিক্ষায় এগিয়ে নেওয়া, এটা
অনেক কঠিন বিষয়। দ্বিতীয়ত যেই টাকাগুলা বাজেট দেওয়া হয় সেটা সঠিকভাবে এই শিক্ষা খাতে ব্যয় হয় কিনা, এখানে দুর্নীতি হয় কিনা, এগুলো দেখার বিষয় আছে। তো যে বিষয়টা আমাদের বাজেটটা বাড়াতে হবে শিক্ষাকে মানসম্মত করতে হলে। আপনার সাথে আমি আরেকটু অ্যাড করি, সেটি হচ্ছে যে আপনিও এটি জানবেন যে সাধারণত যুক্তরাষ্ট্রের কথা যদি আমি বলি, আমেরিকা, সেখানে কিন্তু ওদের যে প্রাইমারি লেভেলের যে শিক্ষা ব্যবস্থা সেটির সাথে যদি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় করে এবং মাধ্যমিকের সাথে যদি বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার সমন্বয় করে, সেক্ষেত্রে আপনি সেখানে দেখবেন যে তাদের প্রজেক্ট ভিত্তিক যে পড়াশোনা, গ্রুপ ওয়ার্ক যেটি, এটি কিন্তু তারা প্রাইমারি লেভেল থেকেই কিন্তু তারা শুরু করে। গ্রুপ প্রজেক্ট ওয়ার্ক, এরপর হচ্ছে আপনার গবেষণা, দলগত কাজ, এইগুলোর যে কাজ করার যে অভ্যাস, এটি কিন্তু তাদের প্রাইমারি লেভেল থেকে কিন্তু শুরু হয়। তখন দেখা যাবে যে পরবর্তীতে যখন তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে বা বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে, তখন কিন্তু তারা আগের থেকে যেহেতু তারা হ্যাবিচুয়েটেড এইভাবে কাজ করতে, পরবর্তী স্টেপগুলোতে কিন্তু তাদের জন্য এই অ্যাডজাস্ট হতে অনেকটা সহজ হয়ে যায়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটেও এমন কিছু মডেল তৈরি করা উচিত যেই মডেলটি আমাদের আধুনিক শিক্ষার সাথে সমন্বিত হবে এবং আমাদের শিক্ষার্থী যারা পরবর্তীতে শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গাতে যাবে, বিভিন্ন দেশে যাবে, যেন ওই দেশের শিক্ষার সাথেও তাদের একটা সমন্বয় বা কানেক্টিভিটি তৈরি হয়। আমি আশা করি এরকম একটি উদ্যোগ সরকার নেবে। আরো কিছু অ্যাড করতে চান কিনা জনাব নাসিরউদ্দিন? হ্যাঁ, আপনার সাথে আমি একমত। সরকারকে অবশ্যই শিক্ষা খাতে বাজেটটা বাড়ানোর প্রয়োজন। শিক্ষা খাতে বাজেট এবং শিক্ষকদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে এবং আমাদেরকে আন্তর্জাতিক মানে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আমাদের দক্ষ মানব সম্পদ পাবো। এই দক্ষ মানব সম্পদের মাধ্যমেই আমরা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। খুব সুন্দর বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর আলোচনা করেছেন। আবার আপনার কাছে আমি আসবো। আমাদের আলোচক অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক, কুমিল্লা সরকারি কলেজ কুমিল্লা। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে উনি আমাদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়েছেন। আশা করি উনি আমাদের সাথে আবার যুক্ত হবেন। আমি এবার চলে আসছি আমাদের অন্য আলোচক অতিথি অ্যাডভোকেট মেহেদী হাসিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাই, একজন সচেতন নাগরিক তৈরিতে শিক্ষাটা কতটুকু প্রয়োজন? সচেতন নাগরিক অর্থাৎ একজন সচেতন নাগরিক, সে বাংলাদেশ নিয়ে চিন্তা করবে, বাংলাদেশকে নিয়ে ভাববে এবং তার যে অধিকার রয়েছে সেই অধিকার সে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে এবং সচেতন হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জনাব মেহেদী হাসিন আমাদের সাথে মনে হয় ডিসকানেক্ট হয়েছেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে অ্যাডভোকেট মেহেদী হাসিনের সাথে আলোচনায় আসব। আমি জনাব নাসিরউদ্দিন আমাদের সাথে আছেন যুক্ত হয়ে এখনো। আপনার কাছে আমি আবার ফিরে আসছি। আমরা জানি যে শিক্ষিত জনগোষ্ঠী কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে, এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে জানতে চাই। আমরা জানি যে সাধারণত শিক্ষার মাধ্যমেই কিন্তু আন্তর্জাতিক যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে কিন্তু বিস্তার করা সম্ভব। এখনো পর্যন্ত আমাদের হাতে যে ডিভাইসগুলো রয়েছে, আধুনিক যন্ত্রগুলো রয়েছে, সবগুলোর কিন্তু ভাষা ইংরেজি। এখন আমরা যদি ইংরেজি ভাষায় পারদর্শী না হতে পারি বা ভাষাগত দক্ষতা যদি আমাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সত্যিকার অর্থে আর্থিক উন্নয়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ব। এই ক্ষেত্রে আপনি যে শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, একজন 100 জন রিক্সা চালক তার যে ইনকাম করে একজন শিক্ষিত লোক তার চেয়ে বেশি ইনকাম করে। একজন রিক্সা চালক কখনো ট্যাক্স দেয় না, কিন্তু একজন শিক্ষিত লোক রাষ্ট্রকে কর দেয়। সেই ট্যাক্সের টাকায় কিন্তু রাষ্ট্র চলে এবং এই ট্যাক্সের টাকা দিয়ে আমরা যত কিছুই বলি না কেন, এই যে মানব সম্পদ উন্নয়ন, দক্ষ মানব সম্পদ, সবকিছু সেই ট্যাক্সের টাকাই হয়। তাহলে দেখেন, এই যে শিক্ষিত লোকেরাই ট্যাক্স দেয়, শিক্ষিত লোকেরাই আয়ের পরিমাণ বেশি,
আহ, এই যে ধরেন আমরা যদি দক্ষ লোকগুলো আমরা বিদেশে পাঠাইতে পারি, অদক্ষ অদক্ষ লোকগুলা বিদেশে গিয়ে করে হলো রাস্তায় ঝাড়ুদারি কাজ করে, আর দক্ষ কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত লোকগুলা যাবে হলো আপনার দেশের বাহিরে যখন যাবে তারা ফরেন রেমিটেন্স আনবে, অশিক্ষিত যারা যায় তাদের থেকে অনেক বেশি। তাহলে আমরা ওই শিক্ষিত লোকগুলা দিয়ে থেকেই কিন্তু আমরা ফরেন রেমিটেন্স পাবো। এই ফরেন রেমিটেন্স, জি, এই টাকা ফরেন রেমিটেন্স দিয়ে এই যেভাবে আপনার যারা কম শিক্ষিত হয়ে বিদেশ যাচ্ছে তারা যেইভাবে রেমিটেন্স পাঠাতে পারে, তার থেকে কিন্তু একজন দক্ষ শ্রমিক বা শিক্ষিত শ্রমিক তার ভাষাগত যোগ্যতা বেশি থাকার কারণে, দক্ষতা থাকার কারণে অনেক বেশি রেমিটেন্স পাঠাতে পারে এবং রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে। তাহলে প্রফেশনটা যার যাই হোক না কেন, আমাদের প্রত্যেককেই, একজন কৃষক সে যদি শিক্ষিত হয়, সেও কিন্তু তার যে কৃষি কাজ, সেই কৃষি কাজটা কিন্তু সে খুব সুন্দরভাবে প্রপার ওয়েতে করতে পারবে। এটি আপনি বলতে চেয়েছেন। হ্যাঁ, আরো কিছু অ্যাড করতে চান কিনা জনাব নাসিরউদ্দিন? যে এখন ধরেন যে আমি বলি একজন কৃষকের বিষয়টা, একজন অশিক্ষিত কৃষক কিভাবে তার খেতে সার দিতে হবে, কিভাবে ফসল ফলাতে হবে সেটাও কিন্তু জানবে না। কিন্তু শিক্ষা ক্ষেত্রে যদি অভিজ্ঞতা, কৃষি ক্ষেত্রের জন্য যদি একজন শিক্ষা গ্রহণ করে, সে কৃষি কাজ করেও ভালো কৃষি ফসল উৎপাদন করতে পারবে। যে কৃষকটা সঠিকভাবে ব্যবস্থাপনা করবে না, কৃষি চাষ করবে না, তার যে ফসল উৎপাদন হবে, একজন শিক্ষিত লোকে যদি ফসল ফলায় তার চাইতে বেশি ফলন ফলাইতে পারবে যদি সে কৃষি কিভাবে উৎপাদন করতে হয়, কিভাবে সার প্রয়োগ করতে হয় এগুলো জানতে পারে। তো অবশ্যই সকল ক্ষেত্রে কৃষকের শিক্ষিত লোকের ভূমিকা অবশ্যই আছে, তবে শিক্ষিতটা হতে হবে আবেগী নয়, বিবেকী। বিবেক থাকতে হবে তার কাছে। দক্ষতা, এটির সমন্বয়ে সত্যিকার অর্থে রাষ্ট্রের যেমন উপকার হবে, ব্যক্তিগতভাবেও আমাদের সাথে বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা উপকৃত হব। খুব সুন্দর বলেছেন জনাব মেহেদী হাসিন। আপনি আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের থেকে ডিসকানেক্ট হয়েছিলেন। আপনার কাছে আমি যে প্রশ্নটি রেখেছিলাম, সেই প্রশ্নটি আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আছি। খুব সংক্ষেপে আপনি বলবেন যে একজন সচেতন নাগরিক তৈরিতে শিক্ষা কতটা প্রয়োজন? একজন সচেতন নাগরিক তৈরি করতে হলে আমাদের যদি আইন শিক্ষা বলি, সাধারণ শিক্ষা বলি, এটা কতটুকু প্রয়োজন একজন সচেতন নাগরিক তৈরি করতে গেলে, এটাই আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ। সচেতন নাগরিক তৈরিতে অবশ্যই শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। কারণ সচেতন হতে গেলে শিক্ষা লাগবে, কারণ শিক্ষা ছাড়া তো সচেতন হতে পারবে না। এ কারণে যে যত বেশি শিক্ষিত, বলা যায় যে সে তত বেশি সচেতন। কিন্তু বাস্তবে হয়তো অনেক সময় অনেক কিছু হয় যে অনেক শিক্ষিত মানুষ কিন্তু সচেতনতা ওইভাবে অর্জন করতে পারে নাই। আবার একটু কম শিক্ষিত কিন্তু সচেতনতা অনেক বেশি, বিভিন্নভাবে সচেতনতা তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে সুশিক্ষা সচেতনতা তৈরি করে। তো সুশিক্ষা যদি আহ, আমরা ওইভাবে দিতে পারি তাহলে অবশ্যই সচেতনতা তৈরি হবে। যেমন আইন শিক্ষার কথা যদি আমরা বলি, যে আইনের বিভিন্ন আহ, ধারা আছে, উপধারা আছে। তো যদি একজন শিক্ষিত মানুষ হয় তাহলে এই আইন সংক্রান্ত বিষয়ে যদি তিনি পড়াশোনা করেন তাহলে এই বিষয়ে জানতে পারবেন, আইনের বিভিন্ন বিষয় জানতে পারবেন। সেক্ষেত্রে আইন সংক্রান্ত বিষয়গুলোতে সচেতন হতে পারবেন, অপরাধ বা ইত্যাদি বিষয়গুলো এড়িয়ে চলতে পারবেন। সচেতনতা তৈরি হলে নিজের অধিকারটাও যেমন বুঝিয়ে নিতে পারবেন, তেমনি অন্যের অধিকারের প্রতি তার সম্মান শ্রদ্ধা থাকবে। অন্যের অধিকার যাতে লঙ্ঘিত না হয় সেই বিষয়গুলো আহ, খেয়াল রাখতে পারবেন। এটা সম্ভব হবে যদি এই বিষয়ে তার জানাশোনা থাকে, তার পড়াশোনা থাকে বা শিক্ষা থাকে, তাহলে এই সচেতনতা সম্ভব। আর যদি এটা না থাকে তাহলে ওইভাবে আসলে সম্ভব হবে না। আপনি যেটা বলতে চেয়েছেন খুব সুন্দর বলেছেন যে শিক্ষার যে আলাদা একটা গুরুত্ব, এটি কিন্তু সব সব ক্ষেত্রেই কিন্তু এটি দেখা যায় এবং প্রত্যেকটা, স্পেশালি সচেতন নাগরিক বলতে আমরা যদি সুনাগরিক বলি, সুনাগরিক হতে হলেও কিন্তু আপনাকে একজন শিক্ষিত নাগরিক হতে হবে। শিক্ষিত নাগরিক না হলে কিন্তু সত্যিকার অর্থে বিবেক বুদ্ধি দিয়ে একজন সুনাগরিক হওয়াও সম্ভব না। খুব সুন্দর বলেছেন। আমি আপনার কাছে আবার আসব। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে রয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা।
এখন আমাদের সাথে অলরেডি যুক্ত আছেন অ্যাডভোকেট এম মেহেদি হাসিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন, অ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা। আপনাদের কাছে একদম আমার শেষ প্রশ্ন আজকের এই অনুষ্ঠানের, জনাব নাসির উদ্দিন, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে তরুণ সমাজ আমরা এখন যদি দেখি, আমাদের দেশে জেনজি আমরা যেটাকে বলি, তরুণদের সংখ্যা কিন্তু আমাদের দেশে খুব বেশি। আমি প্রথমেই যে কথাটি আমি অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকের মধ্যে শিক্ষার প্রতি একটা অনীহা দেখা যাচ্ছে, যে শিক্ষা বাদ দিয়ে মনে হচ্ছে যে তাদের কাছে অন্য কোনো সোশ্যাল মিডিয়া, আমি যদি মেনশন করে বলি যে টিকটক বা অন্য কোনো প্ল্যাটফর্ম, এইগুলোর মাধ্যমে তারা খুব বেশি ব্যস্ত, এবং তারা মনে করছে বা চিন্তা করছে, অন্য দুই একজনকে দেখে উৎসাহী হচ্ছে যে তাদের এই প্ল্যাটফর্মগুলোতে যদি তারা থাকে তাহলে হয়তো তাদের ফিউচার সেট হবে বা তারা এস্টাবলিশ হতে পারবে। এটার এই চিন্তার যৌক্তিকতাটা কতটুকু, এটি আপনি বলবেন, এবং তাদের জন্য, আপনার তরুণদের জন্য আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য কি? এই দুটি প্রশ্ন একসাথে আপনার কাছে আমি জানতে চাই। তরুণদের প্রতি আমার একটা বক্তব্য থাকবে, তরুণরা আগামী ভবিষ্যৎ। আমাদের দেশের 50% লোক সংখ্যাই হলো 18 কোটির মধ্যে, ধরে নেন যে 9 কোটি মানুষই হলো তরুণ সমাজ। এই তরুণ সমাজ দেশকে অবশ্যই পাল্টিয়ে দিতে পারবে। যেমন দেশের নতুন নতুন ইতিহাস সৃষ্টি করছে হলো তরুণেরাই। এই জন্য তরুণদের মধ্যে আমার কাছে আমার একটা থাকবে, আহ্বান থাকবে, তারা টাকার পিছনে না ছুটে তারা যেন শিক্ষার পিছনে ছুটে, তারা যেন দক্ষতা অর্জন করে। তারাই পারবে আগামী দিন উজ্জ্বল করতে। অবশ্যই টাকা একদিন তাদের কাছে আসবে যদি তারা দক্ষতা অর্জন করতে পারে, তারা জ্ঞান আহরণ করতে পারে। এটাই হলো আমার আহ্বান। খুব বলেছেন। যে আপনার সাথে যদি আমি আরো একটু অ্যাড করতে চাই, তাহলে আপনি দেখবেন যে শিক্ষার কিন্তু আমরা বলি আর কি অনেকে যে শিক্ষার কোনো বয়স নেই, কিন্তু শিক্ষার বয়স নেই এটা যেমন ঠিক, ঠিক আবার এটার উল্টো আরেকটা কথাও রয়েছে যে আপনি একটি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আপনার মেধা, আপনার মস্তিষ্ক, আপনার এই যে এখানে যে শ্রম দেওয়ার যেই স্টাবিলিটি, এরপরে শক্তি, সামর্থ্য, অনেক কিছুই কিন্তু আমাদের হ্রাস পেতে থাকে। কিন্তু টাকার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কিন্তু টাকা উপার্জনের কিন্তু আমরা লং একটা সময় পাই, যে সময়ের মধ্যে আমরা টাকা উপার্জন করতে পারি। কিন্তু শিক্ষা অর্জনের জন্য যদি একবার এখান থেকে কেউ ডিস্ট্রাক্ট হয়ে যায়, অন্যদিকে কনভার্ট হয়ে যায়, তাহলে তার কিন্তু আর এই ট্র্যাকে এসে আবার নতুন করে শিক্ষা গ্রহণ করাটা সত্যিকার অর্থে কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায়। আপনার কথার সাথে আমি একমত হয়ে আমি আমাদের দেশের তরুণদেরকে বলবো যে সত্যিকার অর্থে শিক্ষার যে সময়টা, এই সময়টাতে টাকার পেছনে বা অন্যান্য কোনো কিছুর পেছনে ছোটাছুটি না করে শিক্ষার প্রতি গুরুত্বশীল হওয়া, যত্নশীল হওয়া, যাতে পরবর্তীতে টাকা আর্নিং করার সুযোগ যখন আসবে তখন শিক্ষা দক্ষতা কাজে লাগিয়ে তারা তাদের জীবনে এস্টাবলিশ হতে পারবে। খুব সুন্দর বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ফিরে আসছি জনাব অ্যাডভোকেট মেহেদি হাসিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনার কাছে এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন। ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। দূর দূরান্ত থেকে যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন লেক্স ব্রিজ ইন্টারন্যাশনাল, তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্পন্সর পার্টনার হিসেবে আমাদের সাথে থাকার জন্য। আমি আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাই, আপনি একজন আইনের শিক্ষার্থী এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আপনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার একটি চিত্র আপনি পরবর্তী প্রজন্মের যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চায় তাদের সাথে আপনি শেয়ার করবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন। এবং পাশাপাশি তরুণ যে আমাদের দেশের শিক্ষার্থী রয়েছে যারা ফিউচারে একটা কিছু করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, জনাব মেহেদি হাসিন? জি, ধন্যবাদ। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। দেখা যাচ্ছে যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনেছে, অনেকে হয়তো বিভিন্ন জন বিভিন্ন স্টেজে জানে। দেখা গেল যে 8, 9, 10 এই সময় থেকে পরবর্তী সময়ে যারা জানে, তো একটা স্বপ্ন তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। অনেকের সেই স্বপ্ন সফল হয়, অনেকে স্বপ্ন পূরণ হয় না। তো আমি যেটা বলবো যে যাদের স্বপ্ন পূরণ হয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অনেক বড় একটা পরিসর, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে যেমন ভালো করার সুযোগ আছে, তেমনি এখান থেকে আবার অনেকে বিভিন্নভাবে
মানে খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এখানে যেমন বিভিন্ন পরিসরে কাজ করার সুযোগ থাকে, শিক্ষা, সংস্কৃতি, নানান ধরনের কাজ করার সুযোগ থাকে। আবার দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্নভাবে নষ্ট হয়ে যাওয়ারও অনেক সুযোগ পেয়ে যায়। অবাধ স্বাধীনতার কারণে এই সুযোগটা হয়তো তারা পায়। তো আমি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হয়ে নবীন শিক্ষার্থী যারা আছে, আমি বলব যে শুরু থেকেই নিজের লক্ষ্যকে সামনে রেখে ওইভাবে লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করে যাওয়া এবং লক্ষ্য পূরণের জন্য যা যা করণীয় সেইসব বিষয়ে জেনে বা সিনিয়রদের কাছ থেকে জেনে বা তার মেন্টরের কাছ থেকে জেনে ওইভাবে চেষ্টা করে যাওয়া বারবার। এবং অন্যান্য যারা আছে যে যারা দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স না পেলেই যে ভালো কিছু করা যাবে না এমনটা না। এরকম অনেকেই আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভালো জায়গায় আছেন, ভালো অবস্থানে আছেন। তো যেটা করতে হবে, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে নিজেকে সবসময় এমন ভাবে তৈরি করা যে যেন ওই বড় শক্তিটা, বড় জায়গাটা অর্জন করার জন্য আহ, সেটা যেন সম্ভব হয়, ওইভাবে কাজ করে যাওয়া। যেমন একটা কথা আছে যে সূর্যের মতো আলো দিতে চাইলে আগে সূর্যের মতো নিজেকে পোড়াতে হবে। অর্থাৎ যদি আলো ছড়াতে চাই তাহলে নিজেকে ওইভাবে পোড়াতে হবে, ওইভাবে তৈরি করতে হবে। তাহলে সময়ের মূল্যটা দিতে হবে, ঠিকভাবে সময়কে কাজে লাগাইতে হবে। যে ধরনের কোনোভাবে সময় নষ্ট করা যাবে না, বাজে কাজে বাজে ভাবে সময় নষ্ট করা যাবে না। এবং নিজেকে দক্ষ করার জন্য যেসব কলাকৌশল আছে বিভিন্ন সেক্টরে, ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। এভাবে যদি কাজে লাগানো যায় এবং দক্ষতা অর্জন করা যায়, তাহলে অবশ্যই যে কোনো জায়গা থেকে, সেটা ছোট প্রতিষ্ঠান হোক, বড় প্রতিষ্ঠান হোক, যে কোনো জায়গা থেকে ভালো করা সম্ভব এবং একটা বড় পরিসরে, বড় পর্যায়ে যাওয়া সম্ভব। খুব সুন্দর বলেছেন। আপনার সাথে যদি আমি আরো একটু অ্যাড করি, সেটি হচ্ছে আমাদের আজকের যেই অনুষ্ঠানের শিরোনাম ছিল মানসম্মত শিক্ষা উন্নত জাতি গঠনের ভিত্তি। এখন এটি কিন্তু একটি সমন্বিত রূপ, অর্থাৎ চেষ্টা, এটি কিন্তু আমাদের শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু থাকতে হবে। আপনি যেমনটা বললেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনেক অপরচুনিটি থাকে, তার যেদিকে সে যেতে চায় সে চাইলে সেদিকেই সে যেতে পারে। সে চাইলে সারা রাত মসজিদে বসে ইবাদত বন্দেগী নামাজ পড়তে পারে, সে চাইলে বারে বসে তার সময় কাটাতে পারে, সে চাইলে লাইব্রেরিতে বসে তার স্টাডি করতে পারে, সে চাইলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করতে পারে। এখন সে কোন ট্র্যাকে যাবে, তার ফিউচারটা সে কোন দিকে নিবে, সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ গভর্নমেন্ট তাকে সুযোগ দিয়েছে এবং তারও এখানে চেষ্টা থাকা দরকার তার নিজেকে এস্টাবলিশ করার জন্য। খুব জি, সুন্দর বলেছেন আপনি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে। এবং জনাব নাসিরউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা। আপনাকেও ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক আপনাকে শ্রোতা ধন্যবাদ। যারা আজকের এই অনুষ্ঠানটি বিভিন্ন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনারা জানেন ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস সবসময় এই ধরনের টক শো আয়োজন করে থাকে এবং ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে কথা বলে। আপনারা ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পাশে থাকুন, সাথেই থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাইকে আবার ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।